2019 সালে 18টা সিট পাবার হয়েছিল বাংলা দখল করবো 2021 সালে। অমিত শাহ, যিনি 86 দিন জেল খেটে মার্ডার কেসের আসামি, সেই 86 দিন জেল খেটে সে হয়েছে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী। সে আসার স্বপ্ন দিয়ে গিয়েছিল যে বাংলা দখল করবে। আমরা বাঙালি, আমাদের কৃষ্টি সংস্কৃতি ভদ্রতা সভ্যতা আমরা বাংলা জানি। আমরা গুটখাখোরও নয়, আর আমরা খৈনিখোরও নয়। গুটখাখোর গুটখার এলাকায় চলবে, কিন্তু বাংলায় চলবে না। অমিত শাহ বা পরিযায়ী শ্রমিক ওদের বিজেপি নেতারা এসে বলেছিল যে দিদি আপকি বার 200 পার। বাংলার মানুষ, বাংলার খেটে খাওয়া মানুষ, বাংলার সাধারণ মানুষ, বাংলার বুদ্ধিজীবী মানুষ, সর্বসাধারণ মানুষেরা যে বাংলার কৃষ্টি সংস্কৃতি সভ্যতাকে যদি বাঁচাতে পারে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 সালে 213টা সিট নিয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসেছি। তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে 2024 সালে এই গুটখাখোর অমিত শাহ, নরেন্দ্র মোদী, যোগী সবাই এসে বলেছিল দিদি আপকি বার 40 পার। ওরা আমাকে দুইয়ে ধরেছিল, আমাদের তৃণমূল কংগ্রেস 2টো সাংসদ পাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাঙ্গটেই নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সাংগঠনিকভাবে যে জায়গায় লড়াই করে একটা জায়গায় নিয়ে এসছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা। তা আমরা 42টার মধ্যে 29টা সিট আমরা পেয়েছি, আর আমরা 7-8টা সিট আমরা কম ভোটে মার্জিনে হেরেছি। তো 29, এরা বলেছিল দিদি আপকি বার 400 পার, মানে সারা ভারতবর্ষের পার্লামেন্টে পাবে। ভারতবর্ষের মানুষের জুতো পেটা করে, গালে জুতো মেরে 240-এ নামিয়ে দিয়েছে বিজেপিকে। বিজেপি কিন্তু এককভাবে সরকার নয়, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এনডিএ-কে নিয়ে ক্ষমতায় রয়েছে। এইবারে যে ঘটনা, যে এরা ভেবেছিল ভোটার বিহারে মানে তেজস্বী যাদব কে বা ওরা যারা এখানে নেতৃত্ব ছিল বুঝতে পারিনি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছিল যে হরিয়ানার ভোটারের নাম হচ্ছে বাংলায়, পাঞ্জাবের ভোটারের নাম হচ্ছে বাংলায়, ইউপি ভোটারের নাম হচ্ছে বাংলায়, আসামের ভোটারদের নাম হচ্ছে বাংলায়। সেটা আমাদের রাজ্যসভার সাংসদ ধরার পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলো ভোটার লিস্ট যখন আমরা বুঝতে পারলাম, এবং শুভেন্দু এবং বিজেপি ভেবেছিল, নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি, অমিত শাহ ভেবেছিল যে 4 কোটি যদি বা 2.5 কোটি ভোটারের নাম্বার দিতে পারি, তাহলে বাংলা আমরা দখল করতে পারবো। এটা আমরা বাঙালির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছে। ধরে ফেলার পরে বলেছিল রোহিঙ্গা 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 বলে চাঁচাচ্ছিল, মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে, মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। মমতা ব্যানার্জিকে ফুফা খালা অনেক কটূক্ত কথা বলেছে। কিন্তু আমরা সঠিক, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে আরম্ভ করে সর্বত্র যারা পার্টির নেতৃত্ব, তারাও মানুষের বাড়ি বাড়ি গিয়ে রুখে দিয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এসআইআর যদি একটা ভোটারের নাম বাদ যায়, তাহলে আন্দোলন কোথায় গিয়ে পৌঁছবে সেটা বলে দিয়েছে। আমরা করেছি। এখানে দেখা গেল যে রোহিঙ্গা তো মুসলিমদের তো নামই নেই, বরঞ্চ যারা এটা বাজে করেছে, আমাদের অমর্ত্য সেন, বিশ্বজয়ী নোবেল পুরস্কার অমর্ত্য সেনের জায়গায় তিনি তার পরিবার দেশ স্বাধীনতা করার আন্দোলনের ভূমিকা, তাদের অংশ ছিলেন, এবং তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রায় বিশ্ব নোবেল জয়ী। তাকে এসআইআরকে হিয়ারিংয়ে ডাকতে হচ্ছে। তা কোন দেশে আমরা বাস করছি? 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল, অথচ তার আগে ভোট দিয়েছে, 2000 পরেও তার ভোটার লিস্টে ভোট দিয়েছে। তাহলে তাদের ডাকার উদ্দেশ্যটা কি? সিনিয়র সিটিজেন, এই যে 60 বছর বয়স হলে নির্বাচন কমিশনার বলে দেয় যে ভোটের দিন সিনিয়র সিটিজেনের বাড়িতে গিয়ে ভোটটা করাতে হবে। আর এইসবের ব্যাপারে যার হাত পা ভেঙে গেছে বা যে প্যারালাইসিস, তাকেও এসআইআরে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতে হচ্ছে। মানে কোন জায়গায় নিয়ে গেছে, এবং জ্ঞানেশ কুমার কোন কোম্পানির প্রোডাক্ট, তাকে জবাব দিতে হবে। আজকে
জ্ঞানেশ কুমার টোটাল বিজেপির প্রোডাক্ট, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ প্রোডাক্ট দিয়ে তৈরি। যা বলছে তাই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মর্মরে তার ঠাকুর দাদার বউ, এটা অমিত শাহ বলছে, জ্ঞানেশ কুমারও বলছে, মোদী যেই বলে দিচ্ছে জ্ঞানেশ কুমার তাই বলছে। তারপরে 2-3 দিন হলো দেখবেন ধরা পড়েছে যে এই যে হাজার হাজার, 4,000 না 8,000 ও ডিলিট করতে গেছে, যে পেপার যাদের নাম ধরুন আমার নাম, আমি এখনো, আমার বয়স 40, আমার ভোটার লিস্টে কি হচ্ছে মৃত বলে করে দিচ্ছে। এটা ধরা পড়েছে, 3 জনের মধ্যে 2জন পলাতক বিজেপির নেতা। তাহলে বিজেপির এখন বাড়াবাতে ছাই পড়ে গেছে। এইবারে নির্বাচনে 294টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো 294 করে 250 থেকে 55টা সিট তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, নিয়ে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত নাম যে বাদ গেল, তাতে কি কোনোভাবে কোনো এফেক্ট করবে? না, কোনো এফেক্ট করবে না। মানুষ বিতৃষ্ণা হয়ে গেছে, বিতর্ষিত হয়ে গেছে এদের উপর। আমরা সংবাদ মাধ্যমে, আমরা ফেসবুকে দেখি আইনজীবী থেকে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ যে হয়রানি, যে বাংলায় যদি এই গুটখাখোররা আসে, বাঙালিদের কোনো অস্তিত্ব থাকবে না, পুজো বলে কিছু লাগবে না। আমরা কিন্তু সর্বধর্মের সমন্বয়, তৃণমূল কংগ্রেস সর্বধর্মের সমন্বয়। আর এরা হচ্ছে রাজনীতির সময় হিন্দু মুসলমান। আজকে নরেন্দ্র মোদী প্রথমে এসেছিল, বললো কি জয় শ্রীরাম, দেখলো বাংলার মানুষ রাম খাচ্ছে না, অযোধ্যা হেরে গেল হিন্দু এলাকায়। তার পরবর্তী সময় কালী পুজোর সময় এসে বলছে জয় দুর্গা জয় কালী, জয় দুর্গা জয় কালী, তাতেও লোকসভা হলো না। এখন ওরা বলছে যেহেতু মতুয়া এলাকায় গিয়ে বলছে কি জয় কি জয় নিতাই, নিতাই আগেও ঠিক করুক কোন দেবতারও পূজা অর্চনা করে। আমরা সর্বধর্মের সমন্বয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম পুরীর মন্দির করেছে, জগন্নাথ দেবের মন্দির, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের উন্নয়ন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় গির্জায়ও ডেভেলপমেন্ট করেছে। তাহলে সর্বধর্মের সমন্বয় রেখেছে বলে, আবার গুরুদ্বারও জায়গায়, শিখ জাতি গুরুদ্বারও জায়গায় তিনি ডেভেলপমেন্ট করেছে। এর নামই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সাধু থেকে আপনার শিখ, জৈন, হিন্দু, মুসলিম সব, হাজি হাফেজ সাহেব থেকে হাজির সাহেব, মৌলভী সাহেবরা সবাই বলছে ভারতবর্ষ যদি এই মুহূর্তে চালাতে পারেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এই মুহূর্তে ভারতবর্ষে কেউ নেই। এটা আমার কথা নয়, এটা হচ্ছে বুদ্ধিজীবী মানুষের, এটা হচ্ছে সাধু সন্ন্যাসীদের কথা, এটা হচ্ছে আপনার গুরুদ্বারের শিখ ভাইদের কথা, এটা আমাদের পাঞ্জাবিদের কথা, আমাদের মুসলিমদের মৌলভী সাহেব হাফেজ সাহেবদের কথা। এই বাংলা, এই ভারতবর্ষে হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা বাঙালিরা, আমরা সর্বধর্মের মানুষ এক, যে একটা বলে ধর্ম যার যার উৎসব সবার। আমার ধর্মে আমার অনুষ্ঠানে মুসলমানরা আছে, মুসলমানদের অনুষ্ঠানে হিন্দুরা যায়, খ্রিস্টানরা আমাদের ধর্মে আসে, আমরা খ্রিস্টানদের ধর্মে যাই। এইটাই তো সমন্বয়। এই সমন্বয়কে বাংলায় কোনোদিন আঘাত কেউ আনতে পারেনি, আর পারবে না। বাঙালিদের ঐক্যবদ্ধ, বাঙালিদের একতা, বাঙালিরা দেশ স্বাধীন করতে গিয়ে 87 জন বিপ্লবী শহীদ হয়েছে। ও নরেন্দ্র মোদী কেন, অমিত শাহ বাবারও ক্ষমতা নেই, মোদীর বাবারও ক্ষমতা নেই 27 জন বিপ্লবীর নাম বলে, যদি বলতে পারে আমি আমার রাজনীতিকে চিরবিদায় নিয়ে নেব, চ্যালেঞ্জ করলাম। এই যে এখন ইডিতে এই যে ইডি সব জায়গায় ঠিক ভোটের আগে হানা দিচ্ছে, এবং তাকে রোখার ক্ষমতা কারণ বা ডিজাইন করার জন্য কেউ প্রস্তুত থাকে না, ভয়ভীত থাকে। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে সরাসরি রুখে গিয়ে সেখান থেকে ফাইল আইপ্যাকের অফিস থেকে উদ্ধার করে নিয়ে এলেন, এবং তাতে বলা হলো প্রত্যেককে, এবং দিল্লিতেও ওখানকার দিল্লিতে সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী তিনিও পরিষ্কার বক্তব্য বলেছেন, যিনি মুখ্যমন্ত্রী যদি আমাদের এখানে যদি আসতেন তাহলে ওনাকে আমরা স্বাগত বা মালা পড়াতাম। আমরা দেখেছি বাংলার বাঘ কাকে বলা হতো, আশুতোষ মুখোপাধ্যায়।
বাঘা যতীন। তাহলে আমাদের বাংলার বাঘিনী, বাংলার টাইগার, ভারতবর্ষের টাইগার যিনি হচ্ছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যদি কলঙ্কিত হয়, আমার পেছনে যদি কলঙ্কের দাগ থাকে, আমার ইডি সিবিআইকে ভয় লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায়, ইডি সিবিআই কেন, ইন্টারন্যাশনাল যদি কেউ এসে একটা কালির দাগ দিতে পারবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের এমপি, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। তার বাড়িতে দেখুন, সে টালির বাড়ি এখনো, সে হাওয়াই চটি এবং 8 পরে তার শাড়ি। সে বলছে আমার বাংলার মা বোনেরা যারা সিপিএম শেষ করে দিয়েছিল, সেই বাংলায় আমার মা বোনেরা অনেকে এখনো 8 পরে শাড়ি পরে থাকি। সে বাংলার মানুষ উন্নয়নে আমি যতটা করার করে যাব এবং তারা যেভাবে থাকবে আমি সেইভাবে থাকতে ভালোবাসি। তো মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের এমপি, 4 বারের মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, সে তো কয়েক হাজার কোটি টাকার মালিক হতে পারত, ভোগ বিলাসিতা করতে পারত, 20 তলা বিল্ডিং এ থাকতে পারত, 5 কোটি 7 কোটি টাকার গাড়িতে চাপতে পারত, বছরে 5 বার বিদেশে ঘুরতে পারত। কেন? আমার বাংলা, আমার ভারতবর্ষ মানুষ যে পরিস্থিতিতে আছে, আমি বাংলা ভারতবর্ষ ঠিক সমন্বয় রাখতে বললে ঠিক যদি থাকে, তাহলে আমাদের মতো সুখী আর কেউ হবে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনার যে ইডি সিবিআইকে আমি সেদিনকে বলেছি, ওর বাবার ক্ষমতা থাকলে মমতার একটা বলে দিই, মমতার এই 5 টাকা বা 10 টাকা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। এই যে শুভেন্দু অধিকারী কয়লা পাঠিয়ে অমিত শাহকে দিত কয়লার টাকা, ইনামুল গরুর বড় দালাল, ইনামুলের নাম শুনেছেন, কোটি কোটি টাকার হাজার হাজার করে গরু ব্যবসা করত। তার টাকা যেত কোথায়? তার টাকা যেত হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে, রাজনাথ সিং তার হাতে যেত, যেত নীতিন গডকরির হাতে, যেত জেপি নাড্ডার হাতে, যেত প্রধানমন্ত্রীর হাতে। বর্ডার সিকিউরিটি টাকা কেন্দ্রীয় সরকারে। তো গরু পাচারটা কে করছে? অমিত শাহ। অমিত শাহ যদি ঠিক মতো তদন্ত হয়, আর বড় ক্রিমিনাল ভারতবর্ষে যদি তার থেকে বড় ক্রিমিনাল থাকে, তার নাম হচ্ছে অমিত শাহ। প্রচুর মার্ডার কেসের আসামি, 86 দিন জেল খেটে এসেছে, 86 দিন। সে হচ্ছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে আরডিএক্স নিয়ে ঢুকবে না কেন? হিন্দুদের কেন মারবে না কাশ্মীরে? এটা তো পুরোপুরি গোটা পাকিস্তান এবং মোদি অ্যান্ড অমিত শাহ পাকিস্তান সঙ্গে এদের ভালো অ্যাডজাস্ট আছে। আপনি বলছেন যে গৃহমন্ত্রীর বাড়ি গৃহ নিজে সিকিউর নয়, মানে যেখানে দেখা গেল 3 মাস আগে দিল্লিতে হানা হলো, দিল্লিতে ব্লাস্ট হলো আপনার লালকেল্লার সামনে, তারপরে আপনি বলতে চাইছেন যে যেখানে গৃহমন্ত্রী থাকাকালীন গৃহ সিকিউর না, সেখানে আমাদের পুরো গোটা দেশ সিকিউর হবে। একটা যদি ক্রিমিনাল যদি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়, তাহলে ক্রিমিনালকেই তো প্রশ্রয় দেবে। ক্রিমিনালকেই তো প্রশ্রয় দেবে। বলছে রতন চেনে, সুরে চেনে প্রচুর। তাহলে রতন হচ্ছে কে? অমিত শাহ। তা ওই তো ক্রিমিনালকেই তো আনবে। ভারতবর্ষ ধ্বংস হয়ে যাক, ভারতবর্ষ মরে যাক, লোক তো চাইছে। তাহলে লালকেল্লায় দেশ স্বাধীন হওয়ার পরে যত প্রধানমন্ত্রী হয়েছে, লালকেল্লায় আজ পর্যন্ত কারো ক্ষমতা হয়নি আর 300 কেজি 400 কেজি আরডিএক্স নিয়ে ঢুকো। এত নিরাপত্তা। তার মধ্যে সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক আছে মোদী আর অমিত শাহ। আমার কাশ্মীরে যেখানে 26 জন মারা গেল হিন্দু আর একজন মুসলিম, একান্ত দুয়াত অন্তরান্ত সিকিউরিটি ভোট করছে ভর্তি, একটা মাছি বলতে পারে না। এমন ঘটনা গেল সেদিন, 26 জন হিন্দুকে গুলি করে মেরে দিল, প্যান্ট খুলে দেখলো তুমি হিন্দু না মুসলিম, আর একটা মুসলিম যে আটকাতে গেছে তাকে মেরে দিলে। ভোটের সময় আসবে, হিন্দু মুসলমান খুন করবে, এই দিন বেশি দিন মানুষ সহ্য করতে পারবে না। বিভিন্ন রাজ্যের মানুষ একত্রিত হয়েছে,
আগামী দিনের মোদী অনিবার্য 2026-এ দেবে শেষের দিকে পতন শুরু হবে, এটুকু বলে দিলাম। আপনার নাম ও পরিচয়। আমি সঞ্জয় ঘোষ, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।